বাংলার প্রাইম টাইমে ওপার বাংলার দিকে মানে বাংলাদেশের পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি। লাগাতার বাংলাদেশের যে সংকটকাল, বাংলাদেশ যে মর্মান্তিক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে, সেই সন্ধিক্ষণের খবর প্রতিদিন লাগাতার আমরা বাংলার প্রাইম টাইমে আপনাদের দেখাচ্ছি। আর আজ তুলে ধরবো সেই সব ছবি, যে ছবি আরও একবার প্রমাণ করবে যে সমুদ্র মন্থন হলে প্রথমে বিষই উঠে আসে, কিন্তু বিষটাই আসল কথা নয়, তারপরে অবশেষে অমৃতও উঠে আসে। বাংলাদেশে শেখ হাসিনাকে পদত্যাগ করিয়ে দেশান্তরী করার পর যারা ক্ষমতার রাশ হাতে নিয়েছেন, তারা আদৌ বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য, বাংলাদেশের হিন্দু জনসংখ্যার জন্য সহানুভূতিশীল কিনা, সেই প্রশ্নটা বারবার উঠছিল। কারণ ছাত্র সমন্বয়করা বা শিক্ষার্থীরা যে আন্দোলনে যারা রাস্তায় নেমেছিলেন, তারা সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে, তাদের মন্দিরে, দেবালয়ে, ঘরে, বাড়িতে আক্রমণ করুক, আগুন জ্বালাক বা না জ্বালাক, বাংলাদেশে একটা অংশ এইসব কাজকর্ম করতে নেমে পড়েছিল, যা এখনও বাংলাদেশের কোনো কোনো অংশে চলছে। শোনা যাচ্ছে 52টা জেলায় হিন্দুরা আক্রান্ত। এই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে যখন বারবার এই আক্রমণের খবর আসছে, এইরকম একটা পরিস্থিতিতে যখন ভারতের এক বিশাল জনসংখ্যা, ভারতীয় জনসংখ্যার একটা বিশাল অংশ এবং পৃথিবীর অন্যান্য প্রান্তে থাকা হিন্দু জনগোষ্ঠীর মানুষ দুশ্চিন্তায় ছিলেন যে কি হবে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের, সেই সময় বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ও কিন্তু এবার সাহস দেখানো শুরু করলেন। তারাও রাস্তায় নামতে শুরু করেছেন, হাজারে হাজারে জমায়েত হচ্ছেন। গোপালগঞ্জ দিয়ে শুরু হয়েছিল, তারপর ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, বিভিন্ন অঞ্চলে তারা পথে নামতে শুরু করেছেন এবং হাজারে হাজারে সংখ্যায় পথে নামিয়ে তারা বাংলাদেশের কর্তৃপক্ষকে বুঝিয়ে দিচ্ছেন সংখ্যালঘুর প্রাণ সস্তা নয়। এই রকম এক সন্ধিক্ষণে যখন বাংলাদেশে আস্তে আস্তে সমীকরণগুলো পাল্টাতে শুরু করেছে, তখন আরও এক বিস্ফোরক তথ্য সামনে। যে কথা আমরা বারবার বলছিলাম, বাংলাদেশের এই অস্থিরতার নেপথ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত রয়েছে, যে কথা শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ও উল্লেখ করেছিলেন আমাদের সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষকে দেওয়া ইন্টারভিউতে। সেই একই বার্তা এবার শেখ হাসিনার তরফ থেকে গেল আওয়ামী লীগ কর্মীদের কাছে। শেখ হাসিনা তার কর্মীদের বার্তা দিয়েছেন যে যদি সেন্ট মার্টিনস দ্বীপ আর বঙ্গোপসাগর তিনি ছেড়ে দিতে পারতেন আমেরিকাকে, দেশের সার্বভৌমত্বের সঙ্গে যদি আপোষ করতে পারতেন, তাহলে তিনি ক্ষমতায় টিকে যেতেন। আপোষ করেননি বলে তাকে দেশ ছাড়তে হয়েছে। ঠিক কী বলেছেন হাসিনা এবং তার প্রেক্ষিতে এখন বিশ্বজুড়ে কী চলছে, বিশদে দেখাবো বাংলার প্রাইম টাইমে। আমি আর সৃজিতা। বাংলাদেশে হাসিনার হাতছাড়া হয়েছে শুধুমাত্র একটি দ্বীপের জন্য। হ্যাঁ, অন্তত এমনটাই দাবি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। একটা দ্বীপ বাংলাদেশের রাজনীতিতে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল কিভাবে? কোন সেই দ্বীপ? চলুন এক ঝলকে জেনে নিই আমরা এই দ্বীপের রহস্য। সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের কক্সবাজারের ঠিক মাথায় বসে আছে এই দ্বীপটি। মাত্র 3 কিলোমিটার মতো চওড়া এই দ্বীপটি বঙ্গোপসাগরের ঠিক উত্তর পূর্ব ভাগে অবস্থিত। এবারে সেন্ট মার্টিনস দ্বীপকে আবার কেউ কেউ নারকেল দ্বীপও বলে থাকেন। এদিকে কিছু জনবসতিও রয়েছে, মোটামুটি 3000-এর কিছু বেশি মানুষের বাস বলে জানা যায়, যারা মূলত মাছ চাষ, ধান উৎপাদন, নারকেল চাষ ইত্যাদির উপর নির্ভর করে থাকেন। আবার এর মধ্যে কিছু পণ্য মায়ানমারেও পাঠানো হয়। এই দ্বীপটি পর্যটন এবং বাণিজ্য এই উভয় দিক থেকেই ভীষণ রকম গুরুত্বপূর্ণ। তবে শুধু এইটুকুই নয়, এই দ্বীপের উপরেই নাকি নজর রয়েছে আমেরিকার, মার্কিন যুক্তরাষ্ট্রের। কিন্তু কেন? এই দ্বীপটি ছোট হলেও এই দ্বীপের অবস্থান ভৌগোলিকভাবে ভীষণ গুরুত্বপূর্ণ।
এখানেই নাকি নিজেদের একটি বেস তৈরি করতে চায় আমেরিকা। জানা যায় যে একটি মিলিটারি বেস তৈরি করতে চায় তারা, আর তাতেই বঙ্গোপসাগরের উপরে নিজেদের আধিপত্য কায়েম করতে পারবে আমেরিকা। এবার এমনি এমনি তো সেটা হবে না, তাদের বাংলাদেশের একটা পূর্ণ সমর্থন দরকার। শেখ হাসিনা এই দ্বীপটি দিয়ে দিতে কোনোভাবেই রাজি হননি, আর সেই কারণেই নাকি আজ তিনি বাংলাদেশের বাইরে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। কিভাবে আমেরিকার এই মনের ইচ্ছা আর বাংলাদেশের রাজনীতি একত্রে মিলে গেল, কিভাবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী হয়ে গেলেন, সেই সবটা আমরা আপনাদেরকে জানাবো। তবে তার আগে বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি, বাংলাদেশের হিন্দুদের উপরে যে আক্রমণ, তার ভিত্তিতে গোটা বিশ্ব কিভাবে গর্জে উঠেছে সেই ছবিগুলো একবার দেখুন। একেবারেই প্রথমে সেই ছবিগুলো আমরা দেখে নেব। এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জনপদে হিন্দুরা রাস্তায় নামতে শুরু করেছেন। তারা হাজারে হাজারে জমায়েত করছেন, ঐক্যবদ্ধভাবে জমায়েত করছেন। বাংলাদেশে যারা মনে করেছিলেন যে এই অস্থিরতার সুযোগ নিয়ে গোটা হিন্দু জনসংখ্যাকে উৎখাত করে দেবেন, তাদেরকে জবাব দেওয়া শুরু করেছেন হিন্দুরা, হিংসাত্মকভাবে নয়, শুধুমাত্র ঐক্য দেখিয়ে, শুধুমাত্র জমায়েত দেখিয়ে। প্রথম যে ছবিটা আমি দেখাতে বলবো পিরোজপুরের ছবিটা দেখুন। হাজারে হাজারে হিন্দুরা এখানে পথে নেমেছেন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার করা যাবে না। দেশে যখনই কোনো অস্থিরতা তৈরি হবে, দেশে যখনই কোনো রাজনৈতিক অশান্তির বাতাবরণ বা আবহ আসবে, তখনই সুযোগ পেলেই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের উপর ঝাঁপিয়ে পড়া হবে। বাংলাদেশের একটা অংশ কায়েমি স্বার্থ নিয়ে এই কাজ দশকের পর দশক ধরে করে আসছে, তাদের বিরুদ্ধে এরা পথে নেমেছেন। শুধু পিরোজপুর নয়, এরপর শাহবাগের ছবি দেখুন। এই শাহবাগ কয়েক বছর আগেই নজর কেড়েছিল গোটা বিশ্বের বিপুল জমায়েতের কারণে। সেই শাহবাগে এবার সংখ্যালঘু সম্প্রদায়ের জমায়েত দেখুন, হিন্দুদের জমায়েত দেখুন। হিন্দুদের ওপর আক্রমণের প্রতিবাদে যে জমায়েত শাহবাগে হয়েছে সেটা দেখুন। শাহবাগের ছবি দেখলেন, এবার খুলনার ছবি দেখাতে বলবো। খুলনা মানে কোন এলাকা বুঝতে পারছেন? আমাদের পেট্রাপোল বনগা যে সীমান্ত, তার ঠিক ওপারে গেলেই খুলনা ডিভিশন শুরু হয়। খুলনা, যশোর, সাতক্ষীরা সব পাশাপাশি এলাকা। সেই খুলনায় কিভাবে পথে নেমেছেন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, বাংলাদেশের হিন্দু জনসংখ্যা, সেই ছবি দেখুন।